দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন রাজনৈতিক অঙ্গনের দুই প্রিন্স, দুজনই রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। আমার বাম পাশে রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং সর্ববামে রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ সবুজ। বিশ্ব জুড়ে গণমাধ্যমগুলোর খবরের পাশাপাশি দেশের গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার খবর। রবিবার ইরানের ৮০টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েল জুড়ে ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী তেল আবিব ও হাইফা শহর। ইরানের হামলায় ইসরায়েলের ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি হামলায় ইরানে ১২৮ জন মারা গেছে বলে নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোনো দলের এই বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, কোনো দলের লেজুরবৃত্তি না করে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কাজ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ভোটের সময় ইসি রেফারির ভূমিকা পালন করবে। দেশে একই সঙ্গে দেখা দিয়েছে ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাব। রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন, ১৬৯ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের, নতুন করে শনাক্ত হয়েছে ২৬ জনের। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সম্মুখ সারির মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন। মোস্তফা মহসিন মন্টুর প্রথম নামাজে জানাজায় শরিক হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদজোহর বনানী কবরস্থানে দাফন করা হবে প্রয়াত নেতা মোস্তফা মহসিন মন্টুকে। সবুজ, এই খবরগুলো গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তার আগে যেই তথ্যটি আপনাদের দিয়ে রাখতে চাই, আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ, গণফোরাম সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যিনি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোস্তফা মহসিন মন্টু, তিনি আর নেই। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুটা করব জনাব ইমরান সালেহ প্রিন্সকে দিয়ে, যে আসলে রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন মোস্তফা মহসিন মন্টু, বিশেষ করে তার ব্যক্তি জীবনী কেমন ছিল বীর এই মুক্তিযোদ্ধার। ধন্যবাদ আপনাকে আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমার অত্যন্ত সম্মানের ব্যক্তিত্ব এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মোস্তফা মহসিন মন্টু, তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্রের নাম। মহান মুক্তিযুদ্ধে তার যে অবদান, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। মুক্তিযুদ্ধে তার নেতৃত্বে যেই বাহিনী গড়ে উঠেছিল এবং তিনি মুক্তিযুদ্ধে যে ভূমিকা পালন করেছিলেন, তার তখনকার সময় সকলের কাছে অনুকরণীয় হয়েছিলেন। তিনি একজন স্বাধীন চেতা মানুষ ছিলেন, যদিও আওয়ামী লীগ করতেন, কিন্তু এই স্বাধীন চেতা ব্যক্তিত্বের কারণে তিনি আওয়ামী লীগে টিকতে পারেন নাই। একটা পর্যায়ে তাকে আওয়ামী লীগ থেকে বের হয়ে আসতে হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে গণফোরাম, সেই গণফোরামে তিনি সংযুক্ত হয়েছিলেন এবং পরবর্তীতে গণফোরামের একটি অংশের তিনি সভাপতিও ছিলেন। সেই হিসাবে আপনার ধরেন এই যে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে বিএনপি যাদের সাথে ঐক্য গড়ে তুলেছিল, তার মধ্যে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বের গণফোরামও কিন্তু সেই আন্দোলনে শরিক ছিল। সেই সূত্র ধরে ধরেন বিভিন্ন সময় তাদের অফিসে আমার যাওয়া আসা হয়েছে, যদিও আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে চিনতাম। বিশেষ করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা ছিল, এটা অনস্বীকার্য। এলিফ্যান্ট রোডে তার বাসা ছিল
একসময় আমরা দেখেছি এই এরশাদ বিরোধী আন্দোলনে, আমার বাসা কলাবাগানে, তো আমরা যখন মিছিল নিয়ে সায়েন্স ল্যাব হয়ে এলিফ্যান্ট রোডের দিকে আসতাম, ওনার নেতৃত্বে মিছিল কিন্তু তখন এই দিকে আসতো। একসময় আমরা 22 দল একসাথে, বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, অন্যান্য দল, আমরা একসাথে আমরা মিছিল করতাম। তো উনিও সেই মিছিলের শরিক হতেন। মিছিলের পরে আমাদেরকে ডাকতেন, বসতে দিতেন, চা খাওয়াতেন এবং কুশলাদি জিজ্ঞেস করতেন। এই যে তার যে একটা মানবিক গুণাবলী আমরা দেখেছি, এটা কিন্তু আমরা খুব কম রাজনীতিবিদদের মধ্যেই দেখা যায়। তো যাই হোক, মোস্তফা মহসিন মন্টু আজকে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার ব্যক্তিগত বন্ধু ছিলেন কিন্তু মোস্তফা মহসিন মন্টু। এবং শুধু একটু কথা বলি যে 18 নির্বাচনের আগে যে জাতীয় ঐক্যফ্রন্ট যে গড়ে উঠেছিল, সেই ঐক্যফ্রন্ট গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু মোস্তফা মহসিন মন্টু কিন্তু একটি ভূমিকা পালন করেছিলেন। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত বন্ধু হওয়ার সুবাদে তিনি সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছিলেন। এবং মহাসচিব নিজে আজকে তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই হাসপাতালে ছুটে গেছেন, সেখানে শোক প্রকাশ করেছেন। তিনিও খুব শোকাভিভূত হয়ে পড়েছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে একটি বিষয় আমার কাছে খুবই একটু খটকা লাগলো, বা একটা ছন্দপতন ঘটেছে বলে আমার মনে হয়, যে তার মতো একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সরকারের পক্ষ থেকে একটা শোক বিবৃতি আসা উচিত ছিল বলে আমি মনে করি। হয়তো আজকে তারা যদি নাও দিতে পারে, আমি আশা করব আগামীকালকে তারা সেই বিবৃতি দিয়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন সরকারের পক্ষ থেকে। জনাব প্রিন্স, আপনার কাছেও একই বিষয় জানতে চাইবো যে তিনি শুধু সম্মুখ সারির যে মুক্তিযোদ্ধা ছিলেন বিষয়টি তেমন না, তিনি যেটা প্রিন্স ভাই বলছিলেন যে তিনি উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজনীতিতে, বিশেষ করে তার যে মানবিক গুণাবলী, বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানবিক থাকতেন। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জনাব মোস্তফা মহসিন মন্টু আসলে কেমন ছিলেন? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচক বিএনপি নেতা প্রিন্স ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলেই যে মোস্তফা মহসিন মন্টু ভাইয়ের এই যে মৃত্যুটায় আমরা খুবই শোকাভিভূত, এবং আমি আমার পক্ষ থেকে এবং আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করছি, এবং আমরা সহ সবাই তার স্বজন রাজনীতির, তাদের প্রতিও সমবেদনা জানাই। আসলে মন্টু ভাই তো আমাদের সিনিয়র, ওনার কিন্তু বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং সেটা এই অল্প সময়টা বলারও হয়তো সময়ও নাই, সম্ভাবনা হয়তো নিশ্চয়ই আমরা আলোচনাগুলো করতে হবে। তবে আপনি আমাকে কথা বলার আগে আরেকটা দিক আপনি তুলে ধরলেন, সেটাও একটা অনন্য জায়গায়, যে শুধু রাজনীতিবিদ, রাজনীতির কাজ না, তার কতগুলো মানবিক গুণাবলীর মধ্যে ছিল। এবং যার জন্য যে এলিফ্যান্ট রোডের যে বাসাটার কথা উনি বললেন, ওইটা কিন্তু মানে আমার জানা মতে যে কি বলবো, যে রাজনীতিবিদ, কর্মী, সমর্থক সহ নানা মানুষের অনেকের একটা আশ্রয়ের জায়গাটাও ছিল নানা কারণে। এটাই সুতরাং একটা রাজনীতিবিদের বর্ণাঢ্য জীবনে রাজনীতির বাইরেও যেই কার্যক্রম থাকে, এটাই আমরা দেখতে পাই। ওনার সাথে আমাদের অনেকের হয়তো রাজনীতির দৃষ্টিভঙ্গি, উনি যেটা চাইতেন, তাদের আমাদের অনেক কিছু পার্থক্য থাকলেও অনেক বিষয় অনন্য মিল ছিল। আমি সেই বিষয়টা একটু ছোট করেই একটু বলতে চাই। তার আগে একটু বলতেই হয় যে যেটা উনি তুলে ধরেছেন, আমরা যতটুকু তো সবাই জানেন যে তিনি একেবারে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানুষ, এবং মুক্তিযুদ্ধের আগে যে সংগ্রাম, স্বৈরাচার বিরোধী সংগ্রাম গড়ে উঠেছিল, তাতে তিনি ওই তরুণ বয়সে, কিশোর বয়সে ভূমিকা রেখেছিলেন। মুক্তিযুদ্ধে তার অনন্য ভূমিকা, যেটা আজকের এই প্রজন্ম চিন্তাই করতে পারে না। এবং মোস্তফা মহসিন মন্টু এই নামটাই একটা অন্যরকম বিষয়, বিশেষ করে ঢাকা ওপার এপারে মিলিয়ে এটা কিন্তু একটা অন্য রকমের বিষয় ছিল। হ্যাঁ, নানা ধরনের রাজনীতির মতো পার্থক্য আমাদের সাথেও ছিল, কিন্তু আমরা দেখতে পাই আপনি একটা সময় যখন মুক্তিযুদ্ধ উচ্চারণ করাও কঠিন ছিল, আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন জায়গায়, সেটা এই ইতিহাস অনেকে হয়তো জানে না, দেখবেন যখন এর আক্রমণ হয়েছিল, এখানে অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, আমরা অনেক সময় যে মুক্তিযুদ্ধের যে বিজয় মেলাগুলো হতো, সেখানে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে বক্তৃতা করেছি। বিশেষ করে আমাদের কাছের জেলা মানিকগঞ্জ,
এইখানে কেরানীগঞ্জ এই জায়গায় কিন্তু অনন্য উদাহরণ তৈরি করা ছিল, তো সেই জায়গাও ওনার ভূমিকা ছিল। কিন্তু উনি, আমি বলবো যে মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি একটা অসাম্প্রদায়িক চেতনা এবং গণতন্ত্রের চেতনা উনি লালন করতেন। এটাই এরশাদ বিরোধী আন্দোলন তিনি বলেছেন, অর্থাৎ একটা স্বৈরাচারী বাহিনীকে ফাইট করার জন্য যে ধরনের সাহস, দৃঢ়তা এবং যে ধরনের কি বলবো যে শক্তি সমাবেশ ঘটানো দরকার, আপনাকে কিন্তু অনেক সময় শক্তি সমাবেশ ঘটাতে হয়, সেক্ষেত্রে তার ভূমিকা ছিল। এবং এইখানে মানে কেউ যে পায়নি মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এমন কিন্তু কেউ নাই, কারণ আমরা একটা জোটে ছিলাম, ওনারা একটা জোটে ছিলেন, কিন্তু কথা শুনলেন যে সবাই আমরা কিন্তু একাত্ম হয়েছিলাম। আমি শেষ দিকে যদি আসি, যে এইবারের যে আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম করলাম, উনি ওনার জায়গা থেকে যেটা বুঝেছেন সেই জায়গায় করেছেন, এবং তারা তো বিএনপি সহ যে ভূমিকাগুলো পালন করার সেটা দেখেছেন। কিন্তু আমি শেষে টেনে এসে যে কথাটা বলি, আমার মনটাও খারাপ, বিশেষ করে এই কারণে, দুঃখিত আমি, যে আমরা গণফোরামের সাথে আমাদের বামদের, অন্যান্য বাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপ, অন্যরা মিলিয়েই আমরা নতুনভাবে আরেকটা সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করছিলাম। এবং তার অংশ হিসাবে ওনার বাসায় আমরা, এটা আমি রোজার ঈদের আগের কথা বলছি, কমিউনিস্ট পার্টির সাথে একটা আনুষ্ঠানিক বৈঠক হয়। এবং আমি এটা দেখেছি, ডক্টর কামাল হোসেন এই পার্টির ডিফ্যাক্টো নেতা হলেও উনি যেহেতু পার্টির সভাপতি, বলতেন যে মন্টুর সাথে কথা বলে নেন, উনি যখন সময় দিতে পারবেন। ওনার বাসায় গেলাম, উনি কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলতেন, তার মধ্যেও তিনি আপ্যায়ন থেকে শুরু করে কোনো জায়গায় ত্রুটি তিনি রাখেন নাই। আমি অন্য বেশি আলোচনায় যাই না, একটা কথা এখানে আমি কোট করতে চাই, কারণ একটা মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। তো উনি কিন্তু ওই দিন অনেক কথার মধ্যে একটা কথা বলছিলেন যে আসলেই আমরা এত বড় একটা গণঅভ্যুত্থান করলাম, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান করলাম, কিন্তু যদি গণতন্ত্রের ধারা, অসাম্প্রদায়িকতার ধারা এবং মুক্তিযুদ্ধের জায়গাটা যদি ঠিক না রাখতে পারি, দেশটা যদি বিপথে পরিচালিত হয়, এটা মনে রাখতে হবে আজকে আন্তর্জাতিকভাবেই পৃথিবীর অনেকগুলো দেশকে একেবারে সংকটে ফেলে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশ যাতে কেউ সংকটে না ফেলতে পারে, তা আমাদের মনে হয় ঐক্যবদ্ধভাবে কথা বলা দরকার। এবং এটা বললেন, একটু শেষ আর একটা 30 সেকেন্ড সময় নেই, মনটা খারাপ এই জন্যে, এটা আমি অনেকে জানে না, এটা জানাচ্ছি, হয়তো ওনার সৌজন্যে জানাচ্ছি, গত ঈদের পরেই, মানে এই ঈদ না, আমি রোজার ঈদের কথা বলছি, ডক্টর কামাল হোসেনের বাসায় শুধু কমিউনিস্ট পার্টি না, আমরা আরও বেশ কয়েকটি দল ওনার আমন্ত্রণ এবং ভাবির আমন্ত্রণে আমরা একটা ডিনারের গেলাম। এবং তখনও কিন্তু মন্টু ভাই শুনে, উনি অসুস্থ থাকা অবস্থায় বললো যে আমি তো আসতে পারলাম না, ওনার আসার কথা ছিল। উনি তখন অনলাইনে আমাদেরকে শুভেচ্ছা জানালেন এবং কথাবার্তাগুলো বললেন। এবং তারপরেই একটা বৈঠক আমাদের হওয়ার কথা, কিন্তু ওই দল বললেন যে মন্টু ভাই একটু সুস্থ হোক, তারপরে বৈঠক করি। আমরাও অপেক্ষা করছিলাম, কিন্তু বৈঠক হয়তো আমরা করতে পারলাম না। কিন্তু আমি মনে করি এই যে মুক্তিযুদ্ধের চেতনা, 24-এর গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতার সংগ্রাম আমরা এগিয়ে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে মন্টু ভাইয়ের যে অনন্য ভূমিকা, সেইটাও তাকে জীবন্ত রাখবেন, এবং ওই আন্দোলন সংগ্রামকেও আমাদের একটা অন্যতম অনুপ্রেরণা জোগাবে। এটাই আমার অন্যতম প্রত্যাশা থাকলো। এবং তার প্রতিও আমরা আবারও, মানে আমি ওই সময় ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম, আমরা সবাই এরশাদ বিরোধী আন্দোলনে সেই সময় থেকে শুরু করে অনেক কাছের থেকে দেখার সুযোগ হয়েছে, তার প্রতিও আমরা গভীরভাবে শ্রদ্ধা এবং তার অনেক কাজের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। জি, আরেকটু বিষয় জানতে চাইব যে তিনি যে আসলে গণতন্ত্র বা ঐক্য কিংবা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, বিশেষ করে জোটবদ্ধ বিভিন্ন আন্দোলনের সময়ও তিনি অংশ নিয়েছেন, কিন্তু তার যে স্বপ্ন ছিল এই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, আমরা কি আসলে সেদিকে টার্ন নিতে পেরেছি? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। উনি কিন্তু রহিম হোসেন প্রিন্স ভাই বললেন যে উনি কিন্তু সারা জীবনে একটা লালিত, তার একটা স্বপ্ন ছিল গণতন্ত্র, এবং গণতন্ত্রের প্রশ্নে তিনি কিন্তু দল মতের ঊর্ধ্বে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তিনি একটা প্ল্যাটফর্ম তিনি গড়ে তোলার চেষ্টা করেছেন। যে ওনার বাসা, এলিফ্যান্ট রোডের বাসা, আমার কাছে মনে হচ্ছিল যে একটা এরশাদ বিরোধী আন্দোলন একটা মিলন মেলায় যেন পরিণত হয়েছিল। আমরা যেন যখন তখন তার বাসায় গিয়ে আমরা সেখানে মানে অবস্থান নিতে পারতাম, স্বৈরাচারের আক্রমণের মুখে আমরা সেখানে আশ্রয় নিতে পারতাম। তিনি কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে একটা হুঙ্কার ছিলেন। মোস্তফা মহসিন মন্টু, এটি কিন্তু একটা নাম, এটাই কিন্তু একটা হুঙ্কার, এটাই কিন্তু একটা শক্তি ছিল সেই সময় আন্দোলনে। তার যে আপনার যেটা প্রত্যাশা ছিল গণতন্ত্র পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়া, এইবার গণ অভ্যুত্থানে রহিম হোসেন প্রিন্স ভাই বললেন যে তার কিছু বক্তব্য, যে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা মানে বিপথে না ঠেলে দিই, আমরা যেন সবাই যেন ঐক্যবদ্ধ থাকি, এবং এই গণতন্ত্রের যে বাংলাদেশকে যে গণতন্ত্রের রূপান্তর
করা, সেক্ষেত্রেও কিন্তু তার একটা ভালো ভূমিকা ছিল, এই মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ছিল। আজকের দিনে আমাদের সকলেরই একটা অঙ্গীকার হওয়া উচিত যে আমরা সেই মোস্তফা মহসিন মন্টু যে স্বপ্ন দেখতেন, সেই গণতন্ত্রের বাংলাদেশ, সেই বাংলাদেশকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। জি প্রিন্স ভাই, আরেকটু আপনার কাছেও জানতে চাইবো যে তিনি তো ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন, আমরা যতটুকু জানি তিনি সংসদ সদস্য ছিলেন, কিন্তু যখন রাজনৈতিক পালাবদল কিংবা রাজনৈতিক দল বদলের কারণে পরে আরও কয়েকটি ইলেকশনে অংশ নিলেও তিনি হয়তো সেই সফলতা পাননি। এর কারণটা কি হতে পারে? এটা কি আসলে রাজনীতিতে গুণগত পরিবর্তন না হওয়ার কারণে কি তার সেই কাঙ্ক্ষিত সফলতা আসেনি? না, এইটার আমি হয়তো খুব এই ব্যাপারে খুব সুনির্দিষ্ট ভালো মূল্যায়ন নাও করতে পারি, কারণ এই ব্যাপারে ওনার যদি কোনো বক্তব্য থাকে এবং ওনার যারা খুবই আরও ক্লোজ, মানে আমি রাজনীতির ক্লোজ বলছি, তারাই ভালো বলতে পারবেন। তবে একটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, ধরেন উনি যে দল করতেন, যে রাজনীতি করতেন, এবং তার মধ্যে উনি যেহেতু প্রিন্স ভাই খুবই কারেক্টলি একটা পয়েন্ট আউট করলেন যে মোস্তফা মহসিন মন্টু এই নামের মধ্য দিয়ে তিনি যে ভূমিকায় গেছেন, তা সেই রকম একটা মানুষের জন্য কিন্তু অনেক কিছু, যে দলগুলো ধরেন একটা পরিবার কেন্দ্রিক হয়, কর্তৃত্ববাদী হয়, এককেন্দ্রিক হয়ে যায়, সেটাই কিন্তু এ ধরনের মানুষ টিকে থাকাটা একটা কঠিন জায়গায় যায় বলে মনে হয়। এইটাই আমার কাছে মনে হয়। কিন্তু আমি ওই জায়গাটা একটু জোর দিতে চাই, যে বললাম আমার স্মৃতিতে ওনার শেষ দিকে উনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসছে, কিন্তু ওনার হাসির কমতি নেই। ওনার আপ্যায়ন কথাটা বিশেষভাবে কেন বললাম, উনি আর একটু ব্যাখ্যা করেছেন, মানে আশ্রয়স্থলের জায়গা উনি খোঁজ নিচ্ছেন ওই অক্সিজেন সিলিন্ডারের অবস্থায়, নিজে কিন্তু নিজের কাজটা বুঝতে দিচ্ছেন না, কিন্তু ওই যে আকাঙ্ক্ষা দেশটা যেন একটা গর্তে না পড়ে, কারণ উনি কিন্তু খালি দেশ না, বিশ্বের ব্যাপারেও চিন্তা করছেন যে আজকে অন্যরাও আমাদের মতো দেশটাকে একটা সংকটে ফেলতে চায়। তা সুতরাং এইরকম একটা জায়গায় কিন্তু আছে। অর্থাৎ আমি আপনার ওই কথাটাকে যদি এইভাবে নেই, একটা ব্যক্তি, এটা অনেক সময় আমার বিবেচনা, এটা ব্যক্তিগত বিবেচনা, আশা করি অন্যরা তার মতো হয়তো বুঝবেন, আমি সবাইকে এই ব্যাপারে একমত হতে বলি না। অনেকে মনে করতে পারেন যে একটা এমপি হওয়া বা একটা কিছু হওয়া, মন্ত্রী হওয়া বা একটা বড় পদমর্যাদা হলে সব হয়ে যায়। তা আমার মনে হয় আসলে একটা রাজনৈতিক কর্মী বা ধরেন একজন মানুষ, তিনি যে যদি শুধু নিজের না আরও মানুষের কাজের জন্যে হয়ে ওঠেন, তাহলে তার নির্ভর করে তিনি তার জীবদ্দশায় কি কাজগুলো করছেন এবং মানুষ তাকে মনে রাখছে কিনা, এবং তিনি নিজের কতকগুলো পদরেখা পদচিহ্ন রেখে যেতে পারলেন কিনা। মানুষ মাত্রই ত্রুটি বিচ্যুতি থাকবে, সেটা অন্য বিষয়, কিন্তু তার কোনো পজিটিভ কাজ আছে কিনা। তা আমি অন্তত পক্ষে একটু বলছি, ধরুন ওনার সাথে আমাদের অনেক বিরোধ ছিল রাজনীতিগতভাবে, এমনকি গণফোরাম উনি যখন গেলেন, কারণ কমিউনিস্ট পার্টির অনেকে ত্যাগ করে গণফোরাম করেছিল, সেটা অন্য আলোচনা, কিন্তু তারপরও শেষে তো বললাম যে আমরা বামপন্থীরা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি বাসদ, আমরা মিলিয়ে ওনাদের সাথে মিলিয়ে আরও একটা এখনকার সংকটে করা যায় কিনা কিছু চিন্তা করছিলাম। উনি তো ঐক্যমত্য হলেন, এবং ওই যে বললাম যে বৈঠকটা কিন্তু আবার কামাল সাহেব বললেন যে মন্টু একটু সুস্থ হোক, তারপরে বৈঠকটা করব। তার মানে ওনার যে আকাঙ্ক্ষা এবং সেই জায়গায় কোনো ঘাটতির জায়গা কিন্তু শেষ দিন ছিল বলে আমার কাছে মনে হয়নি। সুতরাং এবং ওনার বাসায় গেলে অনেক সময়, এটা যারা গেছেন তারা জানেন, উনি তো বললেন যে এলাকার মানুষ বলেন, জুনিয়র সিনিয়র থেকে শুরু করে সবাই এই কাজগুলো করতেন। এই মোস্তফা মনসুর নামের টাইটেল যেমন ছিল, কিন্তু অন্তত পক্ষে যতটুকু জানি আমরা, তো ধরেন যেহেতু একই দল না বলে হয়তো তত মেশা না, সেটা আন্দোলন সংগ্রামে দেখা, তাতে উনি অন্তত পক্ষে নিজের সম্মানটা তো দেওয়ার কাজটা করেছেন। আমরা দেখেছি, আমরা জুনিয়র হলেও, আমি যখন পার্টির এই যে জেনারেল সেক্রেটারি হলাম বা সেই তুলনাতে তো অনেক জুনিয়র, কিন্তু যখন ফোনে কথা হোক, অন্য জায়গায় কথা হোক, সেইটা অন্তত পক্ষে মর্যাদার ঘাটতি দেখি নাই। তা আমি বললাম যে ওনার এই কীর্তিটাই আমি তো বলি এক ধরনের সফলতা। এটাকে অসফল বলা আমি অন্তত পক্ষে এইটার পক্ষে না, বরঞ্চ আমরা মনে করি রাজনীতিতে সবাই মন্ত্রী এমপি হবে এমনটি না, বরঞ্চ সে তার জীবদ্দশায় কতকগুলো পজিটিভ পদচিহ্ন, আমি পজিটিভ পদচিহ্ন হলো অন্তত পক্ষে, ধরেন একটা অসাম্প্রদায়িকতা চিন্তা করছেন, গণতন্ত্র লালনের চিন্তা করছেন। উনি যদি বলেন রাজনীতিতে অনেক সময় উল্টা মেরুতেও তো ছিল বিএনপির সাথে, কিন্তু তার সাথে মিলিয়েও গণতন্ত্র রক্ষার সংগ্রাম করছেন। তা সেইটা তো একটা কম কথা না, এটা মনে রাখতে হবে। সুতরাং সেই যে অনন্য অবদান, তার অনেক ত্রুটি বিচ্যুতি থাকলেও সেই ত্রুটি বিচ্যুতিকে কিন্তু ছাপিয়েই একটা পজিটিভ জায়গায় নিয়ে গেছে। আর বিশেষ করে এবারের যে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশ, সেক্ষেত্রে তার যে ভূমিকা, মুক্তিযুদ্ধে যেমন ভূমিকা ছিল, 90-এর গণ অভ্যুত্থানে অনেক বড় ভূমিকা ছিল
পরিষ্কার করে বলি, পুরো 9 বছরে, খালি ওই কয়দিন না, এটা জানেন সবাই। উনিও কিছুটা তুলে ধরেছেন আর ব্যাখ্যায় যাচ্ছেন। এমনকি 24-এর গণ-অভ্যুত্থানে তার অনন্য ভূমিকা, তো 69-এর গণ-অভ্যুত্থানে যার ভূমিকা, মুক্তিযুদ্ধের ভূমিকা, 90-এর ভূমিকা, 24-এ যার অনন্য ভূমিকার কথা আমরা সবাই এক বাক্যে বলছি, তা আমার মনে হয় একজন রাজনৈতিক নেতা হিসাবেই এটাই তো তার সবচেয়ে বড় পাওনা। এবং আজকেও যে আপনি যে এই আলোচনা টেলিভিশনে করছেন, সেটাও তার জন্য অনেক বড় পাওনা বলে আমি মনে করি। এটাই তার অন্যতম সফলতা। জি, আমরা রাজনীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা বা টানাপোড়েন ছিল, সেটা হয়তো অনেকেই বলেছেন বা বলে আসছিলেন। কিন্তু কয়েকদিন আগে যে লন্ডন বৈঠক যেটা হলো, সেই বৈঠকের পরে কি আসলে নির্বাচন নিয়ে যে টানাপোড়েন ছিল সেটি কি পুরোপুরি দূর হয়ে গেছে? বা কেউ কেউ বলছে বিএনপি এখন নির্বাচনমুখী, বিএনপি কি এখন শুধু নির্বাচন নিয়ে ভাবছে? আসলে লন্ডনে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হলো, এটা প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। আপনারা জানেন যে এই যে নির্বাচন প্রশ্নে একটা ধোঁয়াশা ছিল, সরকার রোডম্যাপ ঘোষণা করছিল না, বা সকল রাজনৈতিক দল, দু একটা রাজনৈতিক দল ছাড়া প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছিল। কিন্তু তারপরে হঠাৎ করেই আপনার সরকার সেখানে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের একটা টাইমলাইন যেটা ঘোষণা দিল, এবং সংস্কারের যে প্রশ্নে যেখানে ঐকমত্য হচ্ছিল না, কিছু কিছু সংস্কার চাপিয়ে দেওয়ারও একটা প্রক্রিয়া বা একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছিলাম। এই সব কারণে আপনার একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, এবং সেখানে শুধু অচল অবস্থা না, একটা অনিশ্চয়তারও সৃষ্টি হয়েছিল। তো বিএনপি তো বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, স্বাভাবিকভাবে বিএনপির বক্তব্য অবশ্যই সেখানে প্রণিধানযোগ্য এবং সেখানে আমলে নিতে হবে। আমি বলছি না যে অন্য রাজনৈতিক দলের বক্তব্য আমলে নিতে হবে না, সেটা বলছি না, অবশ্যই তাদের বক্তব্য আমলে নিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখছিলাম বিগত দিনে যে বিএনপি, কমিউনিস্ট পার্টি কিংবা অন্যান্য রাজনৈতিক দল এই গণতন্ত্র, নির্বাচন, সংস্কার প্রশ্নে যে কথাগুলো বলছিল সেগুলো আমলে না নিয়ে এমন এমন কিছু রাজনৈতিক দল যাদের নিবন্ধন নাই, যারা আপনার বিতর্কিত ভূমিকা আছে রাজনীতিতে, এমন এমন কিছু রাজনৈতিক দল তারা যেসব কথা বলছে সেগুলোকে যেন আমলে নেওয়া হচ্ছিল, যে কারণে জনমনেই প্রশ্ন উঠছিল যে রাজনৈতিক শক্তিগুলোকে বোধহয় অবজ্ঞা করা হচ্ছে। শুধু রাজনৈতিক শক্তি নয়, এখানে রাষ্ট্রীয় শক্তিগুলো যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল বা একটা গণতন্ত্রের যেন রূপান্তর ঘটে বাংলাদেশ দ্রুত, সেটাও যা তাদের যে প্রত্যাশা ছিল, সেখানেও কিন্তু একটা মানে তারা সঠিক পথ খুঁজে পাচ্ছিল না। তো এরকম একটা পরিস্থিতিতে যখন একটা সবাই একটু হতাশাগ্রস্ত এবং ক্ষুব্ধ ছিল বটে, সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার তার লন্ডন সফর, এবং যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছিলেন, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে হয়তো তিনি বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, এরকম সময় লন্ডনের সফরে সৌজন্যতাবশতই হয়তো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার সাথে বৈঠকের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি ওইটাকে সাদরে গ্রহণ করেছিলেন, এবং সেই সুযোগে ধরেন সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে নির্বাচন বিষয়ে মোটামুটি একটা টাইমলাইন নতুন করে একটা দেওয়া হয়েছে যে আগামী রোজার আগের সপ্তাহে একটা নির্বাচন করা যেতে পারে। তো এইটা নিয়ে ধোঁয়াশা যেটা ছিল সেটা কাটতে শুরু করেছে, একেবারেই কেটে গেছে এটা কিন্তু বলা যাবে না, কাটতে শুরু হয়েছে, এবং দেশে একটা স্বস্তির ভাব ফিরে এসেছে। আপনি জানেন বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচনই যেন তাদের কাছে একটা উৎসব এরকম হয়। আমি ধরেন সম্প্রতিকালে আপনার কৃষক বলেন, ক্ষেত মজুর বলেন, কিংবা রিক্সা চালক বলেন, কিংবা ব্যবসায়ী বা শিল্পপতি বলেন, যাদের সাথেই দেখা হয়েছে, সকল যে শ্রেণী পেশার মানুষই তাদের দেখা হওয়ার মূল বিষয় কথাগুলো হচ্ছে ভোট কবে, ভোট কবে। কিন্তু ভোট কবে এটা কিন্তু আমরা বলতে পারছিলাম না, ভোট কবে। তো সেইটা তো এখন আমরা বলতে পারবো যে ভোটটা সেই রোজার আগেই হবে। তো সেই জায়গা থেকে স্বস্তির একটা ভাব এসছে। এখন আরও কতগুলো কাজ আমাদের আছে, সংস্কার। আপনি বলেছেন বিএনপি কি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল? না, বিএনপি শুধু নির্বাচনের জন্য রাজনীতি করে না, এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নও তো আমাদের অঙ্গীকার। এবং এছাড়াও গণ অভ্যুত্থানের আগেও গত প্রায় 2016-17 সাল থেকে বিএনপি ভিশন 2030 কিংবা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রের যে পরিবর্তনের কথা বিএনপি বলে আসছিল, রাজনীতির যে পরিবর্তনের কথা বলে আসছিল, সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু বিএনপি মনোযোগী। সেই কারণে সরকারের যে উদ্যোগ সংস্কার
করার ক্ষেত্রে সেখানেও বিএনপি সর্বতোভাবেই সহযোগিতা করছে। এখন যেসব বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে সেগুলো ঠিক করে সকলের স্বাক্ষর করে এটা আমরা একটা সনদ আকারেও নিতে পারি, এবং যেটা সরকার বাস্তবায়ন করবে, যেটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করার সেটা করবে, করে আমরা কিন্তু সেই দিকে যেতে পারি। শুধু নির্বাচন করা বিএনপির কোনো লক্ষ্য নয়, বিএনপির নির্বাচন করা অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য, সেটা আপনি বলতে পারেন। জি, আমরা আলোচনা করবে এই পর্যায়ে আপনার কাছে যে জানতে চাইবো যে লন্ডন বৈঠক নিয়ে যে আলোচনা হচ্ছে, বিশেষ করে সরকারি উপদেষ্টা বলছে যে এই লন্ডন বৈঠকের ব্যাপারে তারা সন্তুষ্ট, আবার বিশ্লেষকরাও অনেকে বলছেন যে এটা একটা রাজনীতিতে এক ধরনের স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছে। অন্য দলগুলো কিভাবে দেখছে, বিএনপির বাইরে যারা আপনারা রয়েছেন কিংবা অন্য রাজনৈতিক দলগুলো, আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? না, আমি এই প্রশ্নের উত্তরটা জানবো, ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। নিউজ অ্যান্ড ভিউজে আমরা আলোচনা করছি। স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, এবং আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। আমরা বিরতির আগে জনাব প্রিন্স আপনার সঙ্গে কথা বলছিলাম যে বিষয়টি জানার জন্য যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক, সেটি নিয়ে সরকার সন্তুষ্ট, বিশ্লেষকরাও বলছেন এটি একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছে, বিএনপিও এটিকে ইতিবাচক হিসেবে দেখছে। এর বাইরে আপনারা যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনারা আসলে কিভাবে দেখছেন এই বৈঠককে? এটা কি আসলেই দেশের রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে কিনা? না, প্রথমত আমরা বলেছি সেটা হচ্ছে যে এই যে বৈঠকের আগে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হলো, আমরা বলেছিলাম যে বলটা হচ্ছে প্রধান উপদেষ্টার কোর্টে, উনি এই বলটাকে কিভাবে কোথায় নিয়ে যাবেন তার উপরে নির্ভর করছে। এই কথা কেন বললাম? কারণ এর সাথে আপনি যে কথাটা বললেন খুবই কারেক্ট, স্বস্তি শব্দটা যুক্ত। তো এখন এই অস্বস্তিটা তৈরি করেছিল কে? আমাকে যদি বলেন, খুবই একটু হিসাব আমরাই যদি এখানে বসে করি, যে প্রথম অস্বস্তিটা তৈরি করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। কি কারণে? কারণ তিনি প্রথমে বললেন যে আমি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করব এবং অধিকাংশ রাজনৈতিক দলের কথা অনুযায়ী চলব। কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন নিয়ে যেটা বলতে চাইলেন উনি সেটা শুনলেন না। প্রথম একটা ধোঁয়াশা রাখলেন, ডিসেম্বর না জুন। মানুষ এটা শুনে কি মনে করেছিল? আমাদের কাছে যদি আমাদের অবজারভেশন, মানুষ মনে ছিল আসলে উনি নির্বাচন দেবেন কি দেবেন না, এটা একটা। আচ্ছা, তারপরে যেভাবে হোক ঈদের আগের দিন উনি একটা বক্তৃতা করলেন এপ্রিল, আমরা সাথে সাথে বললাম যাই হোক অবশেষে একটা দিন তারিখ পাওয়া গেল, সেটুকুই। কিন্তু দেখেন মানুষের মনে প্রশ্নটা কোথায় থাকলো? ঈদের আগের দিন এরকম কথা। তারপরে আবার উনি বন্দর নিয়ে একটা মন্তব্য করলেন, ভয়াবহ মন্তব্য, যে যারা এর বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করার আহ্বান তিনি জানালেন। তার মানে আমি বলছি যে সবকিছু তো জড়িত তো একটার সাথে। এই সংকটের মধ্যে দিয়ে তখনও মানুষের মধ্যে প্রশ্ন আসলো, আর এপ্রিল কোনো উপযুক্ত সময় না? আমরা বলে দিলাম এপ্রিল উপযুক্ত সময় না, বলছে আসলে এইটা বোধহয় আরও পেছায় কোথায় নিয়ে যাবে। তার মানে এই যে জায়গাটাকে ছিল লন্ডন বৈঠকের মধ্য দিয়ে যুক্ত ঘোষণায় কিছুটা হলে আমি ওনার সাথে ফুললি একমত, এই ধোঁয়াশা কাটানোর কাজটা হয়তো শুরু হয়েছে। আমি হয়তোটা কেন শব্দ বললাম? এই হয়তো বলতে বাধ্য করলেন ওই যুক্ত বিবৃতিটা। কারণ যুক্ত বিবৃতি দেখবেন বলা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা এপ্রিল ঘোষণা করেছে, কিন্তু যদি এইরকম করে করে বললেন যদি এইটা হয় তাহলে এই। কিন্তু দেখেন এই ব্যাপারে আমরা যদি বলি, এখানে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল আমরা কিন্তু পরিষ্কার করে বলেছিলাম যে 1 নম্বর কাজ ওনারা যেটা চান আমাদের একমত, সেটা কি? যে এই এত বড় হত্যাযজ্ঞ বিচারের কাজ দৃশ্যমান হোক। আমরা বলেছি এটা ডিসেম্বরের মধ্যে সম্ভব। 2 নম্বর কাজ, আমি ওনাদের কথা 1-2 ওনাদের সিরিয়াল বলছি, সংস্কার করতে হবে। তা সংস্কার কোনটা করবে কারা? নেক্সট পার্লামেন্ট। আর তার আগে কি? যেটা আইন করে যেটা করা যায়। এর মধ্যে কোন সংস্কার জরুরি? সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করতে হবে সেটা জরুরি। কারণ বিগত দিনে পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। আমরা সেটা বলেছি এটাও ডিসেম্বরের মধ্যে সম্ভব। যার জন্য আমরা বলেছি যে নির্বাচন তো ডিসেম্বরেই সম্ভব, অন্য জায়গায় তো যাওয়ার দরকার নাই। দরকার নেই আরেকটা কারণে বলছিলাম, যত দেরি হবে ততই কিন্তু ধরেন করিডোর, বন্দর, নানা ধরনের ঘটনা, অপশক্তিগুলো প্রচেষ্টা গ্রহণ করবে। আরেকটা আমাদের জায়গা যেটা আসলো, এনাদের প্রেস সচিব বললেন যে না আমাদের তো সব ম্যান্ডেট আছে, আপনি শুনেছেন, আমরা সবই করতে পারি, এসবই সংস্কারে পড়ে। তার মানে মানুষের মধ্যে এই ধরনের একটা অসন্তোষ বিরাজ করলো। তো এইখানে লন্ডনে যেহেতু বিএনপি হচ্ছে বড় দল, তাদের ডিফ্যাক্টো প্রধান নেতা, তার সাথে যখন কথা হলো তাতে মাত্র, এটা আপনারাই বের করছেন, 133 শব্দের নাকি যৌথ বিবৃতি, তাতে কিন্তু কিছুটা ধোঁয়াশা ওই জয়গুলোতে রয়ে গেছে। যদি কিন্তু এইগুলো বাদ দিয়ে সুনির্দিষ্ট আমাদের
ধোঁয়াশাটা দূর হবে প্রাইমারি কোথায়, যদি নির্বাচন কমিশন তারা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন এবং সরকার যদি ইতিবাচক মনোভাব দেখান। এর সাথে আরেকটা কথা খালি যুক্ত করব, সেটা হচ্ছে বিতর্কিত কাজ তিনি বন্ধ করবেন, যেগুলো ওনার এখতিয়ারে নাই। ভালো নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই কাজ করবেন, আমরা সবাই সহায়তার জন্য প্রস্তুত। তাহলে কিন্তু মানুষের মধ্যে এই সংকট দূর করেই আমরা নির্বাচনী অভিযাত্রা এই জন্য করতে চাই যে গণ অভ্যুত্থানের কথা বললাম, মন্টু ভাইকে নিয়েও কথা হলো, তখন আমরা বললাম গণতন্ত্রের পথে যাত্রাটা শুরু করতে হবে। এই যাত্রা শুরু না করলে কিন্তু আমরা 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে পিছিয়ে পড়ব। নির্বাচন নিয়ে হয়তো অনেকটা অনিশ্চয়তা কেটে যাচ্ছে বা কাটতে শুরু করছে বা ধোঁয়াশা চলে যাচ্ছে, এর মধ্যেও একটা যদি বা কিন্তু থেকে যাচ্ছে, যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শর্তটা হচ্ছে এরকম, সংস্কার এবং বিচার কাজ যদি এগোয় নির্বাচনও এগোবে। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার এবং যেই বিচারের কথা আমরা বলছি, এই দুটি কি এখন সমান তালে চলছে? না, এটা চলছে না। এখন ধরেন আপনার গত 10 মাসে আমরা কেন সংস্কার দৃশ্যমান হতে দেখলাম না, কেন বিচারটা দৃশ্যমান হতে দেখলাম না, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এটা বারবার আমরা তাগিদ দেওয়া সত্ত্বেও কিন্তু সেটা সামনে আসেনি। এখন আমি পিছনের দিকে আমরা ফিরে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। আমাদের এখন কিন্তু কাজ, অনেক বড় একটা কাজ রয়ে গেছে। আমরা সকলে মিলেই কিন্তু এই সংস্কার এবং সংস্কারটাকে আমরা এখন মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখন যদি ধরেন কেউ যদি কোনো অবাস্তব কিংবা রাজনৈতিক দলগুলো যেখানে একমত হতে পারে নাই বা পারছে না, সেগুলো যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা তো হবে না। বাংলাদেশে এখন যে ধরেন যে সংস্কারের প্রস্তাব, যেগুলো আমি আজকে আরও একটা টকশোতে এটা বলেছি, যে সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে, আজ থেকে 15-20 বছর আগে সেটা বিএনপির পক্ষে বলা সম্ভব ছিল। কমিউনিস্ট পার্টি হয়তো তারা সবসময় একটা রিফর্মের কথা বলে, তারা হয়তো বলতে পারে বা বলেছে, কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব ছিল না। কিন্তু আজকে অবস্থার প্রেক্ষিতে এসে আমরা সে বাস্তবতা অনুধাবন করে আমরা কিন্তু সেই সংস্কারের প্রস্তাবের কথা বলছি। এইটা হয়তো সংস্কার হয়ে গেল, ধরেন যেই সংস্কারটা হয়ে গেল, এই সংস্কারটা যে আগামী 5 বছর পরে আবার নতুন করে সংস্কারের প্রয়োজন হবে না, সেটা তো আপনি বলতে পারেন না। সেই জন্য আমরা যেটা বলছিলাম যে যে ঐক্যমত্য যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা যদি এখানে একমত হয়ে যদি করি, আর বাকিগুলো যদি আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি, তাহলে কিন্তু সমাধান সম্ভব। আমরা 10 মাসে অনেক কিছু দেখি নাই, কিন্তু সামনের 5 মাসে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, সরকার তো ড্রাইভিং সিটে আছে, তাই না? সরকারকে এখানে নিয়ামক ভূমিকা পালন করতে হবে। সে কারণে সরকারও যদি আপনার সেভাবে করে, তাহলে আমার মনে হয় যে 10 মাসে যা পারিনি, হয়তো আগামী 2-3 মাসের মধ্যে সম্ভব। আমি 2-3 মাস বলবো না, আগামী 1 মাসের মধ্যে সম্ভব, যদি আমরা একটা দিন, একটা ঘন্টা যদি আর নষ্ট না করি, পরিকল্পিতভাবে যদি সবাইকে ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা কাজটা করতে পারি, 1 মাসের মধ্যেই এই সংস্কারগুলো মানে ব্যাপারে ঐক্যমত আসা সম্ভব হবে এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু করা সম্ভব হবে। তাহলে তো নির্বাচনের কোনো সমস্যা থাকে না। আর বিচার ইচ্ছা করলেই আপনি একদিনে করতে পারবেন না, এটাও কিন্তু একটা চলমান প্রক্রিয়া, তাই না? তো এখন এমন বিচার করতে গিয়ে যদি আমি তাড়াহুড়া করি, তাহলে বিচার প্রক্রিয়াটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তা আমরা কি চাবো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা? যেমন এই যে আওয়ামী লীগ আমাদের মানবতা বিরোধী যে অপরাধের যে বিচার তাড়াহুড়া করতে গিয়ে কত রকম কথা বহির্বিশ্বে বা বাংলাদেশে চলে আসলো, প্রশ্নবিদ্ধ হয়ে গেল। আমরা কি এখন সেই প্রশ্নবিদ্ধ আমরা করতে দিতে পারি না। সেই জন্য আমরা বলবো বিচারের কাজ হবে, দরকার হলে আরেকটা ট্রাইব্যুনাল করেন, দুটা তো হয়েছে, দরকার হলে আরেকটা ট্রাইব্যুনাল করে আবার ধরেন অন্য মামলাগুলো সেখানে চালু হয়ে যাক, তাহলেই তো হয়ে যায়। এখানে তো মানে কেউ বাধা দিবে বলে তো আমার মনে হয় না। জি, আমরা এবার একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে বিশ্বে এখন আলোচিত যুদ্ধের নাম হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। আজকেও তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে চিরশত্রু যে দুটি দেশ। বলা হচ্ছে কম বেশি দুটি দেশই সমানভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধের শেষ কোথায়? এর পেছনে কি এক ধরনের রাজনীতি রয়েছে? একেবারেই আপনি যে প্রশ্ন করেছেন এরও একেবারে কুইক উত্তর। অবশ্যই রাজনীতি বলতে সাধারণ মানুষ যা বলতে সেইটাই রয়েছে, এবং এটাই হচ্ছে আমাদের সবাইকে একটু উপলব্ধি করা দরকার। যদিও হয়তো অনেকে মনে করতে উপলব্ধি করে আমাদের কিছু করণীয়, কিন্তু অবশ্যই করণীয় জায়গাটা আমাদের দেশের মানুষ এবং সরকার, সারা বিশ্বের মুক্তিকামী মানুষ, সাধারণ মানুষের স্বার্থে এটা করা দরকার। প্রথমে দেখেন, একেবারে ছোট ছোট করে বলি, এই ধরনের একটা যুদ্ধ হলে একটু খেয়াল করবেন ক্ষতিগ্রস্ত হয় কারা।
সাধারণ মানুষ, ওই দেশের সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষ। কারণ কোনো তার প্রভাব পড়বে। তেলের উপরে যদি দাম বেড়ে যায়, আপনি এখন তো বিশ্বের যে সাপ্লাই চেইন প্রবলেম হয়, তো যাদের টাকা আছে হয়তো সাময়িক প্রবলেমে পড়বে, ওটা উইনওভার করতে পারবে, যেটা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন যুদ্ধ খুবই স্বাভাবিক। এবং এইটা যদি আরো দীর্ঘায়িত হয় আরো বেশি সংকটে পড়বে। তাহলে এইটা হচ্ছে একটা সাধারণ জিনিস। কিন্তু আপনি বিশেষ করে এইবারের এই যুদ্ধটা যেখানে আছে, এটা মনে করেন কি ব্যবহার, পরমাণু, এই ব্যবহারটার জায়গাটা যদি আপনি চূড়ান্ত জায়গায় যায়, তাহলে তো পুরো বিশ্বকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। মনে রাখতে হবে এটা নেওয়ার জন্য অন্যতম যে জায়গাগুলো দায়ী কারা? ইসরায়েল। তারা দীর্ঘদিন ধরে গাজা এবং অন্য জায়গায় যে ঘটনাগুলো ঘটাচ্ছে। এবং বলেন তো, ইসরায়েলের কোনো ক্ষমতা হতো যদি আমেরিকা তার সমর্থন না থাকতো? তাহলে আমেরিকার সমর্থনে ইসরায়েল যেভাবে তারা দীর্ঘদিন আক্রমণ করছিল এবং ইরানের উপরে একটা ভয়াবহ ঘটনা। আপনি বিজ্ঞানী হত্যা থেকে শুরু করে তার যে পুরো ভান্ডার ধ্বংস করার যে লীলায় মেতে উঠেছে, কারণ ওই অঞ্চলে কিন্তু তারা এর আগে আরও অনেকগুলো দেশকে, শাসককে কি তছনছ করে দিছে আপনি খেয়াল করেন। নানা ধরনের তকমা ব্যবহার করছে, কিন্তু একছত্র আধিপত্য বিস্তারটাই কিন্তু তাদের কাজ। আর মনে রাখবেন, ধরেন পৃথিবীর কোনো দেশ, আমি একটা খুব সরলীকরণ বোঝার জন্য বলি, ধরেন আমরা আমাদের দেশে যদি বুঝি লাল শাক, কলমি শাক রপ্তানি করে টাকা আসবে, আমরা তো ওইটার উৎপাদন আগে করাবো। কিন্তু যে দেশে লাল শাক, কলমি শাক নাই, যারা মনে করে যে অস্ত্র বিক্রি করাটাই বা যুদ্ধোন্মাদনা এই প্রধান ব্যাপার, তারা কিন্তু এই কাজটা করবে, যুদ্ধটাই বাজিয়ে রাখবে। এবং মনে রাখেন, এই যুদ্ধের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ অন্য জায়গায় মিলে শুধু আমেরিকা না, ইউরোপীয় ইউনিয়ন অনেকেই কিন্তু সংকটের মধ্যে আছে, অনেকে কিন্তু চাইবে এটা। আর বিশেষ করে ওই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য এটা চাইবে। সুতরাং আমার মনে হয় যে এই যুদ্ধ সারা বিশ্বের জন্য খুবই ক্ষতিকর জায়গায় যেমন নিয়ে আসবে, এবং এই যে একবার পরমাণু অস্ত্রের ব্যবহার অন্য জায়গাগুলো আসলে তার কিন্তু খুবই খারাপ অভিঘাত আছে। সুতরাং এইখানে দ্রুততার সাথে জাতিসংঘ সহ অন্যরা একটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে, সেটা আমরা আশা করব। ইসরায়েলের যে যুদ্ধ উন্মাদনার অবস্থা এবং আমেরিকা মদতে যেটা ঘটে, এইটাকে থামাতে না পারলে কিন্তু আপনি দুনিয়াকে শান্তির জায়গা আনতে পারবেন না। এক্ষেত্রে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার ভূমিকা আমরা এখনও দেখছি না। আমরা মনে করি তাকে একটা স্পষ্ট পজিশন নেওয়া দরকার, এবং আমরা কমিউনিস্ট পার্টি সহ অন্যরা আমাদের পজিশনগুলো বলেছি। আমাদের জনগণ, আমরা দীর্ঘদিন ইসরায়েলের এই যে বর্বরতার বিরুদ্ধে কিন্তু আমাদের কণ্ঠ সোচ্চার আছে, ফিলিস্তিনের পক্ষে। এখন এই যুদ্ধোন্মাদনার বিরুদ্ধেও আমাদের কণ্ঠ সোচ্চার থাকবে, এবং বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে বলেই আমার কাছে মনে হয়। আমি খালি আর 30 সেকেন্ড সময় নেই, কিছুক্ষণ আগে মানে আজকেই সন্ধ্যার পর আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেইখানে অনেকগুলো একটা দূতাবাসের প্রোগ্রামে, সেখানে অ্যাম্বাসিডার সহ কিছু দেশের এবং আমাদের দেশের অনেক বিশিষ্টজন রাজনীতিকদের সাথে দেখা হলো। দেখলাম সেইখানে একটা অন্যতম উদ্বেগ হচ্ছে এই যুদ্ধ, তার পরিণতি কোথায়। সুতরাং সবাই উদ্বিগ্ন, কিন্তু আসলে উদ্বিগ্নতা শেষ কথা না, কথা হচ্ছে এর জন্য যারা করেছে তাদেরকে ঠেকানো সহ বিশ্ববাসীর কণ্ঠকে সোচ্চার করাটাই এই মুহূর্তে অন্যতম জরুরি কাজ বলে আমাদের কাছে মনে হয়। আমরা এই পরিণতি সম্পর্কে আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাইবো, কারণ আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, তারা যদি কোনো স্থাপনায় হামলা চালায় সেক্ষেত্রে তেহরানকে তছনছ করে দেওয়া হবে। অন্যদিকে চীন এবং পাকিস্তান তারাও তেহরানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। এখন বিষয় হচ্ছে, এই যুদ্ধটা কি অন্যদেরও কি সম্পৃক্ত করে ফেলছে, জড়িয়ে ফেলছে, বা এটার আসলে শেষ পরিণতি কি হতে যাচ্ছে? পরমাণু শক্তিধর দেশ। হ্যাঁ, এইগুলো যুদ্ধ যখন লাগে তখন যুদ্ধ তো আসলে ওই দুই দেশের উপরে শুধু সীমাবদ্ধ থাকে না, এর সাথে আরও অনেকেই যুক্ত হয়ে যায়। যেমন আপনি বললেন ট্রাম্প আমেরিকাকে যুক্ত করে ফেললো, ওদিকে আপনার পাকিস্তান, চীন ইরানের পাশে দাঁড়ালো। তো এইটা তো খুবই একটা ভয়াবহ এবং ঘটনা, এবং খুব উদ্বেগের ঘটনা। এইটার মধ্য দিয়ে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায়, তাহলে তো আর জায়গা থাকবে না। যেটা রুহিন হোসেন প্রিন্স ভাই বললেন যে তেলের দাম যদি বেড়ে যায়, আমরা এফেক্ট হব সবচেয়ে বেশি। আমাদের বিদ্যুৎ উৎপাদন আপনার ক্ষতিগ্রস্ত হবে, বা আমাদের বিমান চলাচল ক্ষতিগ্রস্ত হবে, আমাদের আরও উন্নয়নের ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত হবো। এটা তো আমাদের সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। আমরা জানতে পারছি যে গত 80-88 সালের যে ইরান যুদ্ধের যে সময় ইরানের ভূখণ্ডের উপর যে হামলা হয়েছিল, তার থেকেও বড় হামলা নাকি এবার এটা হয়েছে। এটা খুবই বিপজ্জনক ঘটনা। এবং গত শুক্রবার রাতে 200 বিমান একসাথে ইসরায়েলের
ইরানের উপর হামলা করেছে এবং সেখানে বিভিন্ন বেসামরিক বাড়িঘর, আপনার হাসপাতাল, এগুলোর উপরে হামলা করেছে। তো আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তখন ইসরায়েলের বিরুদ্ধে এরকম হুঙ্কার দিতে দেখি নাই। কিন্তু আমরা এক সময় শুনতাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তো যুদ্ধ চান না, যুদ্ধ বরং থামিয়ে রাখতে চান। এগুলো ওনাদের আসলে মানে রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই নয়। তারপরে আমরা শুনলাম ইরান যে হামলা জবাব দিয়েছে, সেটাও তো শুনলাম যে গাজায় যেরকম আপনার কি বলে ইসরায়েল হামলা করে গাজাকে যেভাবে বিধ্বস্ত করে দিয়েছিল, ইরানও নাকি ইসরায়েলের উপরে সেরকম মানে ওই রকম হামলার জবাব দিতে গিয়ে ওইটাও নাকি বিধ্বস্ত করে দিয়েছে। আসলে এইটা তো একটা নজিরবিহীন ঘটনা, তাই না? আবার দেখেন ইসরায়েলি অপারেশনের নাম দিয়েছে কি অপারেশন রাইজিং লায়ন। কি নাম তাদের, মানে মানে এই নামের মধ্যে দিয়ে তো বোঝা যায় তারা এখানে কি করতে চাচ্ছে আসলে। আর ইরান যেটিকে তারা শেষ লড়াই হিসেবে সেটাকে দেখছে। তো এই যুদ্ধ অবশ্যই থামানো উচিত। জাতিসংঘকে এই ব্যাপারে যথাযথ দ্রুত উদ্যোগ নেওয়া উচিত এবং বিশ্ব মানবতাকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। প্রিন্স ভাই, আপনার কাছে এই যুদ্ধ সম্পর্কে একটু জানতে চাইবো, যে আমার সাধারণ অর্থে জানার যে আসলে যখন এই ধরনের যুদ্ধগুলো হয়, বিশেষ করে মুসলিম কান্ট্রি বা কান্ট্রির সাথে, এর সাথে কি আসলে শুধুই পারমাণবিক শক্তির লড়াইয়ের বিষয়টি রয়েছে, নাকি এখানে আসলে ধর্মীয় উন্মাদনাও কাজ করছে? না, আপনি এই জায়গাগুলোতে দেখবেন ধর্মীয় উন্মাদনা থেকে রাজনীতিটাই প্রধান। আপনি যে কথা বলেছিলেন, আপনি ছোট ছোট দেশগুলোর দিকে দেখবেন যে একজন কার পক্ষ না পক্ষ, জর্ডানের ভূমিকা দেখেন, অন্যদের ভূমিকা দেখেন। এইখানে এক একটা দেশ তার নিজস্ব রাজনীতি, নিজস্ব ক্ষমতা, আধিপত্যটাই কিন্তু প্রধান। পরমাণুর তো হচ্ছে শক্তিধরের কারণে যে এর যদি ওইটা আমি ধ্বংস না করতে পারি তাহলে কিছু হবে না। এই যে হুমকিটা দেখলেন, কি বলে আমেরিকা তো তার পক্ষেই থাকবে, এটা জানা জিনিস। এবং এটা উনি তো খুবই কারেক্টলি বললেন যে যখন ইরানের উপরে হামলা হলো তখন তো এটা বলে না। আর ওইটা আপনি যেটা বললেন, ও যেই থাকুক না কেন আমেরিকা তার যে পলিসি, ওর বাইরে কেউ যাইতে পারে না, এটা জানা জিনিস আমাদের। সুতরাং প্রথম হচ্ছে এই। আর ধর্মীয় মানে কি বলে, যদি সেইটাও হতো তাহলে তো আজকে পুরো মুসলিম দেশগুলো এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ভূমিকা নামতো, কিন্তু সেইটা তো নাই। আপনি দেখছেন না যে ইসরায়েলের পক্ষে কতজনের অবস্থান আছেন? এমনকি ধরেন এই যে ইরান, তার পক্ষে কি সব মুসলিম দেশ কি এখনো নামছে? নামেনি কিন্তু। সুতরাং আসলে এইসব অঞ্চলগুলোতে এইটাতে রাজনীতি, নিজস্ব আধিপত্য, শুধু স্থানীয় রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতি, সেগুলোই প্রধানত কাজ করে, এটাই মনে রাখতে হবে। কিন্তু সেইটার জন্য এখন কি করব আমরা, এটা বলতেই হয়। ধরেন আগে তো বিশ্বে যে একদিকে পুঁজিবাদী বিশ্ব, সমাজতান্ত্রিক বিশ্ব, তার ব্যালেন্স অফ পাওয়ার ছিল। এখন তো ব্যালেন্স অফ পাওয়ার নেই, এককেন্দ্রিক বিশ্ব হয়ে গেছে। এই যে জাতিসংঘের কথা আমিও ওকে বলে আশাবাদ ব্যক্ত করলাম, উনিও আশাবাদ ব্যক্ত করলেন, কিন্তু আমরা তাদের পজিশন তো জানি, ভূমিকা দিচ্ছে না। শেষ বেলা যাই হোক না কেন, ওই যে হয়তো আমেরিকার কিরানকের বাইরে যাইতে পারবে না, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। তাহলে সারা বিশ্বর আলটিমেটলি আপনাকে যারা যুদ্ধোন্মাদনা টিকে রাখতে চায়, তার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত একটা বিশ্ব ব্যবস্থা গড়ে না উঠতে পারছেন, কিছু পারবেন না। ধরুন অনেকেই জানে না, আগে কিন্তু খালি এই যে পুঁজিবাদী বিশ্ব, সমাজতান্ত্রিক বিশ্ব, শুধু তা না, একটা জোট নিরপেক্ষ বিশ্বও কিন্তু ছিল, দেশ ছিল, আমরা কিন্তু তার সদস্য ছিলাম। এখন তো সেইগুলো কোনো ভূমিকা নাই। এখন এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এমন জায়গায় নিয়ে আসছে যেন এর বাইরে কারোর কিছু করার নেই। আপনি ইউক্রেন যুদ্ধ দেখেন, আর এই যে যুদ্ধ, প্রত্যেকটা ঘটনা থামছে না। আর তার অভিঘাত, যার জন্য আমি শুরুতেই বলেছি, এর সব কিছু কিন্তু ভুক্তভোগী হবে ওই দেশের সাধারণ মানুষ, আমাদের দেশের সাধারণ মানুষ। সুতরাং আলটিমেটলি একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য বিকল্প বিশ্ব ব্যবস্থা, যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে, শান্তির পক্ষে, হ্যাঁ। এবং এক সময় কিন্তু ছিল, ধরেন এক সময় ন্যাটো জোট, ওয়ারশো জোট ছিল। জানেন যে এটা যখন বিলুপ্ত হলো তখন কথা ছিল যে পুরো কেন এই অস্ত্র ভাণ্ডার বিলুপ্ত হবে না। আজকে দেখেন অনেকে বলে যে বিলোপের কথা, তাহলে কেন আমরা সবাই মিলে একটা সমস্ত অস্ত্র বিলোপের কথাটা কেন করব না? অস্ত্রের কেন ঝঞ্ঝানি থাকবে? তা সেইটার জন্য যতক্ষণ না পর্যন্ত ওই যে অস্ত্র ব্যবসায়ী বা ওই ধরনের একটা বিশ্ব ব্যবস্থা থাকবে, তার বাইরে যখন আপনি ওই রকম একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে না পারবেন, ততদিন এই ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এখন যেটা এই সংকট থেকে বের হওয়ার আসলে কোনো উপায় আছে কি? এটা সংকট থেকে বের হওয়ার একটাই মাত্র উপায়, বিশ্ব শান্তির জন্য জাতিসংঘকে এখানে মানে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, কোনো পক্ষ অবলম্বন না করে, কারো মুখাপেক্ষী না হয়ে, তার সদস্য রাষ্ট্রগুলোর মতামত নিয়ে সেখানে একটা কার্যকর উদ্যোগ নিতে হবে। তাদের এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এবং অস্ত্রের যে ঝনঝনানি বিশ্বব্যাপী রয়েছে, সেটা আমাদের বন্ধ করতে হবে। আজকে এই যুদ্ধের কারণেই কিন্তু অস্ত্র তৈরি করে যেসব রাষ্ট্র, তারা বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য
বা এগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনার এই যে এই অস্ত্রগুলো বানায়, তো যারা এই অস্ত্রগুলো সরবরাহ করে তারা তো যুদ্ধের কাজেই তো সেগুলি লাগায়। এখান থেকেও আমাদেরকে সরে আসতে হবে বলে মনে করি। আমি আরেকটি জিনিসের দিকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং এই যে আপনার করোনা এবং ডেঙ্গুর ব্যাপারটা, এটা কিন্তু একটা আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে সংক্রমণটা। আমি দুদিন আগে আমার ময়মনসিংহে গিয়েছিলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও আমি গিয়ে দেখেছি কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, এবং ইতিমধ্যে আজকেও আমি দেখলাম যে প্রায় 26 জন নতুন রোগীর মানে পাওয়া গেছে এই যে করোনা, এবং 169 জন ডেঙ্গু নতুন করে আক্রান্ত হয়েছে। এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আগের থেকেই যদি আমাদের মানে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা যদি না নেওয়া যায়, এবং এই যে ডেঙ্গুটা কেন হয়, ঘরে ঘরে যে জমে থাকা পানির উপর যে আপনার লাভা বা যেই মশার বংশ বিস্তার হয়, সেখান থেকে তো আপনার ডেঙ্গুর মশার আপনার উৎপত্তি হয়, এবং করোনা যেই সব কারণে হয়, এগুলোর প্রচারণা বাড়ানো উচিত, এবং হাসপাতালগুলিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া উচিত। যেমন এর আগে আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, কিছুদিন আগেই 2021-22-এ তো আমাদের করোনা হয়ে গেল, 20-21-এ বা হয়ে গেল, সেখানে তো আমাদের একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই হাসপাতালগুলিকে প্রস্তুত করা। এখন আমরা দেখেছি হাসপাতালে সেই ওষুধ কেনার কিন্তু টাকা নেই, টেস্ট যেটা করবে র্যাপিড টেস্ট করবে সেটার মেডিসিন কেনার টাকা নেই। সেই টাকাগুলো যেন ছাড় করে সেগুলো যেন কিনে একটা ব্যবস্থা নেওয়া হয়, যাতে রোগী আসা মাত্রই যেন শনাক্ত হয় এবং প্রতিকারের জন্য ব্যবস্থা থাকে। সেটা আমি আজকে আপনাদের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিন্স ভাই তুলেছেন, আমি আপনার কাছে এই লাস্টে এই 1 মিনিটে জানতে চাইবো যে আসলে কোভিডের তো একসময় ভয়াবহতা ছিল, সেটি হয়তো নতুন করে আবার ফিরছে, বিশেষ করে ডেঙ্গুর যে ভয়াবহতা একসময় আমরা ঢাকাতে শুনতাম, কিন্তু সেটি এখন সারা দেশেই ছড়িয়ে গেছে। এই ভয়াবহতা থেকে পরিত্রাণ পেতে এই মুহূর্তে করণীয় কি? না, আমার মনে হয় যে প্রথমে একটা বড় সমস্যা হচ্ছে কি, প্রথমে আমাকে তো একটা স্বীকার করতে হবে, প্রকৃত তথ্যের কাছে আসতে হবে, যেটা আপনি ভয়াবহতা বলছেন অমুক, তাহলে সেইটাকে যদি হয় ফার্স্ট, তাহলে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জনগণকে জানানোর পরে দুইটা কাজ তো একটা আছে, একটা তো আপনি সচেতনতা গ্রো করবেন, কিন্তু এটা খালি মুখে বললে হবে না। আমরা জানি আমাদের দেশের বাস্তবতা, সেইখানে কতকগুলো একেবারে আইনগত ভূমিকার কাছে যেতে হবে, অথবা যৌথভাবে সচেতনতার ভূমিকাটাও করতে হবে। কিন্তু বড় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আক্রান্ত হলে বা হওয়ার সিমটম যাতে চিহ্নিত করা যায়, এবং আক্রান্ত হওয়ার পরে যাতে যথাযথ চিকিৎসা পায়, তার জন্য আমাদের যে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সর্বোচ্চ যে ক্লিনিকগুলো আছে, সেইখানে যাতে করে পর্যাপ্ত জায়গা আছে এবং ইজি অ্যাক্সেস আছে, যে আপনার ডেঙ্গু হয়েছে কিনা আপনি ইজি পরীক্ষা করতে পারছেন, আপনার কোভিড হচ্ছে কিনা ইজি পরীক্ষা করতে পারছেন। আপনি এগুলো যদি ইজি করে দিতে পারেন, তাহলে কিন্তু মানুষের সচেতনতার জায়গাটা বাড়বে। তাই না হলে কিন্তু আপনি কোথায় আবার যাবেন জানেন, ওই যে মাস্ক সিন্ডিকেট, ওই ব্যবসার মধ্যে যাবে, এবং আপনি এই যে করোনা বা ডেঙ্গু পরীক্ষার জন্য বিশেষ বেসরকারি হাসপাতালের মধ্যে টাকা পয়সা কামাইয়ের জায়গা থাকবে, আর গরিব মানুষ, সাধারণ মানুষ ওই ভয়ে যাবে না যে অত টাকা আমার নাই। সুতরাং এটা সরকারের জরুরি উদ্যোগ নেওয়া দরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকার দেখেন ওনারা এত ঐক্যমত্যের কথা বলে, তো এই ক্ষেত্রেও তো প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে যদি ঐক্যমত্য করে, আমরা তো আমাদের যতটুকু ক্ষমতা আছে রেডি আছি, কেন করবো না? কারণ এটি তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং আমি মনে করি সরকারের পক্ষ থেকে যা বাস্তব পরিস্থিতি তুলে ধরে ভূমিকাগুলো নিতে হবে। আর নরমাল যেটা উনি বলেছেন যে আপনার যে পানি মানে যে জায়গা মানে সচেতনতা দ্রুততার সাথে নিতে হবে, আর পর্যাপ্ত যে তার চিকিৎসা সেবার জায়গাটা করা যাবে বলে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার দুজনকে আলোচনার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই এবং চোখ রাখবেন বাংলা ভিশনের পর্দায়, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।